দিতে হবে, তুই ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবি না। পড়ালেখায় কোনো ফাঁকি ঝুঁকি দিবি না। আমার কথাগুলো রাখতে পারলে আমি তোকে ক্ষমা করে দিব। আমি তোর সব কথা রাখবো। যা, নিজের রুমে যা এখন। পরের দিন সকালে রাহুল ভোরে ঘুম থেকে উঠে নিচে এসে রান্না করে সীমাকে দেখে অবাক হয়ে যায়। সীমাকে উদ্দেশ্য করে বলে, কিরে, তুই এত সকালে রান্নাঘরে? আমি কেন? আজকে থেকে আমি সকাল দুপুরের নাস্তা খাবার আমি আর মা সবার জন্য তৈরি করব। তুই কোনো কাজ করবি না। তুই এখন শুধু পড়ালেখা করবি। আমরা এতদিন তোর সাথে খারাপ ব্যবহার, কালকে কি বললি আর এখন কি করছিস? সব কিছু মনে আছে আমার। পড়ালেখা করবি তাহলে রান্নাঘরে কি? যা গিয়ে পড়তে বস। যা তো ভাইয়া, আমায় ডিস্টার্ব করিস না। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কিন্তু যা তো তুই। সীমা রাহুলকে সেখান থেকে তার রুমে ঠেলে পাঠিয়ে দেয়। রাহুল হাসতে হাসতে তার রুমে চলে যায়। এদিকে রাহুলের মামি নিচে এসে দেখতে পান সীমা রান্নাঘরে রান্না করছে। তখন সীমাকে বললেন, সীমা তুই রান্না করে কেন? রাহুল কোথায়? ভাইয়া এসেছিল, কিন্তু আমি ভাইয়াকে তার রুমে পাঠিয়ে দিয়েছি। ভাইয়া মানে? ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো? মা তোর শরীর খারাপ? তুই কি বলছিস এসব? মা, আমি ঠিক বলছি। কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। রাহুল রেডি হয়ে গাড়ির কাছে এসে সীমার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সীমাও চলে আসে গাড়ির কাছে। দুজনে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ পর সীমার কলেজে সীমাকে নামিয়ে দিয়ে গাড়ি যেয়ে রেখে আসতে যাবে, তখন সীমা বলে, ভাইয়া গাড়ি তুই নিয়ে যা, তুই 1:30 এখানে চলে আসিস। না, গাড়ি এখানে থাক। না, আমি যা বলেছি সেটাই, যা এখন তুই। রাহুল গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়। রাহুলকে গাড়ি থেকে বের হতে দেখে অনেকে তাকিয়ে আছে। অর্পা আর মিথিলা বলে ওঠে, এটা কি দেখছি আমি? যেই ছেলে গতকালকে নোংরা পোশাক পরে ভার্সিটিতে এসেছিল আজকে দামি একটা গাড়ি থেকে নামছে। এটা দেখে আমার মনে হচ্ছে কাশেম টিভির কোনো প্রোগ্রাম চলছে। রিদিতা অর্পা আর মিথিলাকে পিঠে দুটো ধুম করে বসিয়ে দিয়ে বলে ওঠে, এত গড়াগড়ি করছিস কেন? দেখ গাড়ি কোথা থেকে ভাড়া করে নিয়ে আসছে হয়তো। বন্ধু কি রে, হঠাৎ করে গাড়ি নিয়ে? না, কালকের অপমানের বদলা নিতে। না বেসালা, আসলে সীমার ওই কথাটা বললাম না। ও আচ্ছা, এই ব্যাপার। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, সীমা যে তোকে সাপোর্ট করেছে, এটাই অনেক ভালো। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রাহুল আরিফ আর শাকিলকে বিদায় দিয়ে চলে যায়। সীমাকে কলেজ থেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রাহুল দেখতে পায় খাবার টেবিলে সাজানো। রাহুলও ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। রাতের বেলা সবাই যখন খাবার খাচ্ছিল তখন টিভির নিউজে সবাই শুনতে পায় আজকে সিলেটের বড় রাস্তার পাশের মোড়ে কয়েকজন সন্ত্রাসীর মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এখনো সঠিক করে কিছু বলতে পারছে না, তবে সন্ত্রাসীদের বুকে বড় বড় করে লেখা আছে দ্য ডেথ ডেভিল। এভাবে চলে যায় 10টা দিন। এই 10 দিনে সীমা রাহুলের সাথে অনেক ভালো ব্যবহার করেছে, নিজের ভাইয়ের মতো। এই 10 দিনে মনে হয়েছে সীমা ও রাহুলের একজন মায়ের পেটের ভাই বোন। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে চলে যায়। আজকে অবশ্য সীমা কলেজে যায়নি, তাই রাহুল গাড়ি নিয়ে আসেনি। রাহুল ভার্সিটিতে আসতেই বিদিতা বলে ওঠে, কি রে ছোট লোক, আজকে তোর গাড়ি কোথায়? এই কয়েকদিন তো গাড়ি নিয়ে এসেছিলি। আপনার কি কোনো কাজ নেই? আমি তো আপনার সাথে নিজে থেকে কথা বলি না, তাহলে কেন আমার সাথে আসছেন কথা বলতে? আর কথা যখন বলতেই হবে তাহলে ভদ্রভাবে কথা বলতে পারেন না? না পরিবার থেকে ভদ্রভাবে কথা বলার সুযোগ পাননি? তোর মতো ছোট লোকের সাথে আমায় কথা বলতে হলে চিন্তা করে কথা বলতে হবে। ওই যে বললাম, আপনি কোন পরিবারের মেয়ে সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। রাহুল আর কোনো কথা না বলে সেখান থেকে ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এসে ক্লাস শুরু করেন। ক্লাস শেষ করে যখন সবাই বের হচ্ছিল তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করার সাথে ও পাশ থেকে কেউ কিছু কথা বলে। রাহুল তাড়াতাড়ি করে বাড়ির সামনে এসে দেখতে পায় বাড়িতে অনেক মানুষ। রাহুল হাঁটছে সামনের দিকে, কিন্তু এত মানুষ বাড়িতে কেন সেটা বুঝতে পারছে না। রাহুল কিছুটা সামনে যেতে তার মামির গলা শুনতে পেলে রাহুল তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ে। আর ঘরে ঢুকে যা দেখতে পেল এতে করে রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাহুল কি করবে বুঝতে পারছে না। রাহুল ধীর পায়ে হেঁটে ফ্লোরে সাদা চাদর জড়িয়ে রাখা লাশটার সামনে যে চাদর সরিয়ে দেখতে পায় সীমা মাটিতে শুয়ে আছে। রাহুল সীমার লাশের পাশে ধূপ করে বসে যায়। রাহুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাহুল তার মামির দিকে তাকাতে রাহুলের মামি রাহুলের দিকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, আমি বাসায় এসে কারো কোনো সারা শব্দ পাচ্ছিলাম না,
তাই আমি যখন সীমার রুমের সামনে আসি তখন দেখি সীমা তার রুমের ফ্যানের সাথে ঝুলছে। কথাটা বলে মামি কান্না করতে থাকেন। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তখন রাহুল সীমার হাতে একটা কাগজ দেখতে পায়। রাহুল কাগজটা নিয়ে দেখতে পায় সেখানে লেখা আছে, ভাইয়া আমায় ক্ষমা করে দিস। আমি তোর কথাগুলো রাখতে পারলাম না। চেষ্টা করেছিলাম তোর কথা রাখার জন্য, কিন্তু রাখতে পারিনি। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি তোর উপর হাত তুলেছি। ভাইয়া আমায় ক্ষমা করে দিস। ভালো থাকিস আর আমার মা বাবাকে দেখে রাখিস। আমার মা বাবার আর কেউ রইল না রে ভাইয়া, এখন তুই তাদের জন্য সব কিছু। ইতি তোর বেয়াদব বোন সীমা। রাহুল চিঠিটা পড়ে সীমার প্রাণহীন দেহটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর বাসায় পুলিশ আসে আর জিজ্ঞেস করে, আপনাদের কারো উপর কি কোনো সন্দেহ হচ্ছে? না, আমাদের কারো উপর কোনো সন্দেহ হয় না। পুলিশ অফিসার বললেন, অফিসার আপনারা এখন আসতে পারেন। পুলিশ অফিসার চলে যায়। 2 ঘন্টা পর সীমাকে সমাহিত করা হয়। সীমার মৃত্যুর খবর শুনে আরিফ আর শাকিলও আসে। শাকিল আর আরিফ রাহুলকে শান্ত করার চেষ্টা করছে। সবাই সকল কাজ শেষ করে চলে যায়। রাহুল তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা রাহুল সবার জন্য খাবার তৈরি করে আর তার মামা আর মামির রুমে নিয়ে গিয়ে বলে, মামা মামি চলো খেয়ে নিবে। না, আমার খিদে নেই, তুই খেয়ে নে। তুই খেয়ে ঘুমিয়ে পড়। তোমাদের শরীর খারাপ করবে না, খেলে চলো তো এখন। রাহুল জোর করে তার মামার মামিকে নিয়ে খাবার টেবিলে চলে যায় আর দুজনকে খাইয়ে দিচ্ছে নিজের হাতে। রাহুলের মামা আর মামি অবাক চোখে রাহুলের দিকে তাকিয়ে আছেন আর চোখের জল ফেলছেন। তখন রাহুলের মামা রাহুলকে বললেন, তোর সাথে তো আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তারপরেও তুই আমাদের। তো কি হয়েছে, মামা হচ্ছে মায়ের ভাই, মাতুল সমান, আর মামি হচ্ছে মায়ের পরবর্তী স্থান। আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আরে কথা বলা বন্ধ করে খাও তোমরা। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল যে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে যাবে তখন রিধিতা রাহুলের সামনে এসে দাঁড়ায়। তখন রাহুল বলে, কি ব্যাপার, আপনি রাস্তা আগলে দাঁড়ালেন কেন? ঠাস ঠাস, তোরে বলছি না আমায় কোনো প্রশ্ন করবি না। প্রশ্ন আমি তোকে করব। আচ্ছা করুন, কি প্রশ্ন করবেন? তুই কালকে আমার সিটে বসেছিস, তার উপর আমায় কথা শুনিয়েছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে মানে? এই তোরা বল, একে কি শাস্তি দেওয়া যায়? আজকে আরিফ আর শাকিল ভার্সিটিতে আসেনি। রিধিতার কথা শুনে ওর এক বন্ধু এক এক রকমের শাস্তির নাম বলছিল। তখন অর্পা বলে ওঠে, রিদিতা, কালকে না তোর পানের বোতল ড্রেনে পড়ে গেছিল ওইটা? গুড আইডিয়া। দেখুন আমি ক্ষমা চাইছি কালকে সব কিছুর জন্য। আমার মন মেজাজ ভালো নেই, তাই আমায় এসব শাস্তি দিয়েন না। তুই এসব বলে পার পেয়ে যাবে ভেবেছিস? তাহলে তুই ভুল ভাবছিস। তুই ভুল করেছিস, তার মাসুল তো দিতেই হবে। কতগুলো বলে রিদিতা আর ওর বান্ধবীরা আমার দিকে এগোতে লাগলো আর আমি পিছাতে লাগলাম। পিছাতে পিছাতে আমি হঠাৎ আমার চোখ পড়ে, আমি একটা ড্রেনের ঢাকনা খোলা, আমি সেটা দেখে পাশ কেটে সরে আসি। কিন্তু রিদিতা আমার দিকে তাকিয়ে হাঁটছিল আর পড়ে গেল ড্রেনের ভিতরে। রিদিতাকে ড্রেনের ভিতরে পড়তে দেখে সবাই রিদিতাকে নিয়ে হাসাহাসি করছে। আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। আমি যে হাসছি না এটা নয়, আমি হাসছি, তবে ভেতরে ভেতরে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে আমি কিছুটা এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, চলুন উঠে আসুন এখন। তুই শর্ত, তোর মতো ছোট লোকের হাতে আমি হাত রাখবো? ছোট লোককে সেটা এখন সবাই দেখতে পাচ্ছে। যেখানে পড়েছেন সেখান থেকে বাজে দুর্গন্ধ আসছে। আপনার বান্ধবীরা চলে গেছে, তাড়াতাড়ি উঠে আসুন। রাহুল রিধিতাকে গাড়ি থেকে তুলে দিয়ে বলে, যান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিন, আর কারোর সাথে খারাপ কাজ করার আগে 3 বার ভেবে নেবেন। আসি আমি। রিধিতা চলে যায় গাড়ি নিয়ে বাসায় আর রাহুল চলে যায় ক্লাসে। রাহুল গিয়ে দ্বিতীয় সারির একটা সিটে বসে পড়ে। কিছুক্ষণ সময় পর একটা ছেলে ক্লাসে প্রবেশ করে। রাহুল তখন বই পড়ছিল। তখনই রাহুল উড়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। দেওয়ালের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে রাহুলের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। রাহুল মাথা চেপে ধরে দাঁড়াতে একটা ছেলে বলে ওঠে, এই সিটটা হলো আমার, তুই এখানে বসার সাহস পেলি কোথা থেকে? যা পিছনে গিয়ে বসে পড় চুপচাপ। কোনো কথা না বলে নিজের মাথা চেপে ক্লাস থেকে বের হয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। মাথাটাও কেমন যেন ঘুরছে, কি করব বুঝতে পারছি না।
হঠাৎ করে চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাহুলের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় একটা রুমে শুয়ে আসে। তারপর পাশে আরিফ, শাকিল আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন রাহুল বলে, তুই হাসপাতালে আছিস? আর আমাদের এখানে ও আসতে বলেছে। কে উনি? আমার নাম ডলি, আমি তোমাদের সাথেই পড়ি। আসলে ক্লাসে যে ছেলেটা তোমায় মেরেছে সে হচ্ছে এই শহরের মাফিয়া ও ড্রাগসের ব্যবসাকারী জয়নালের ছেলে ডনি। তুমি যেই সিটে বসেছিলে ওই সিটে ডনি ছাড়া কেউ বসে না। কিন্তু ওই ছেলেকে তো আমি এই কয়েক মাসে ক্লাসে দেখিনি। রাহুল, তোকে এটা বলা হয়নি আমাদের। আসলে ডনি খুব কম সময়ই ভার্সিটিতে আসে। যখন ড্রাগসের মজুদ ভার্সিটিতে শেষ হয়ে যায় তখন ডনি আসে। মানে? পরে শোনা যাবে, তুমি রেস্ট নাও, আমি আসছি বিল মিটিয়ে। রাহুল চোখ বন্ধ করে শুয়ে আছে আর মনে হচ্ছে সীমার কথা আর সুমনা আপুর কথা। রাহুলের চোখগুলো ভিজে ওঠে। রাহুল চোখের জল মুছে চোখ বন্ধ করে মুখে একটা হাসি বজায় রেখে সিটে বাজাতে থাকে। কিছু সময় পর রাহুলকে নিয়ে আরিফ আর শাকিল বাসায় চলে যায়, আর ডলি চলে যায় ডলির বাসায়। আরিফ আর শাকিল মামা মামিকে সব কিছু খুলে বলে। তখন মামা বলেন, বাবা, তুই চিন্তা করিস না, আমি ওই ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মামা বাদ দাও তো, কুকুর কুকুরের মতো কাজ করেছে, তাই আমরাও কি কুকুরের মতো কাজ করব? রাহুল ঠিক বলেছে, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। নিজের 2 মেয়েকে তো হারালাম, এবার এই ছেলেকেও না হারিয়ে ফেলবো। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এদিকে ডলি তার বাবাকে বলছে, বাবা, আমাদের কয়েকজন এজেন্টের কোনো সন্ধান পাচ্ছি না। সকল এজেন্টের লোকেশনও বের করা যাচ্ছে না। ডনির বাবা ডনির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠেন, লজ্জা করছে না তোর এই কথা বলতে? আমি বসকে বলে তোকে এই বাংলাদেশের দায়িত্ব দিয়েছি, আর সেই জায়গায় তুই কোনো কিছুই খুঁজে বের করতে পারছিস না। তোর জন্য বসের কাছে আমায় শুধু শুধু কথা শুনতে হচ্ছে। বাবা, আমি চেষ্টা করেছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। আমার লোকেরা ওদের ভালো করে খুঁজেছে, কিন্তু পায়নি। আমার মনে হয় ওদের কেউ মেরে ফেলেছে। আচ্ছা, আমি দেখছি। ডনি যখন রুম থেকে বের হয়ে যাবে তখন জয়নালের ফোন বেজে ওঠে। জয়নাল ফোন রিসিভ করে ওপাশ থেকে যা শুনতে পেল তাতে জয়নাল থপ করে সোফায় বসে পড়ে আর হাত থেকে ফোন পড়ে যায়। ডনি তার বাবার কাছে এসে তার বাবাকে ধরে বলে, বাবা, কি হয়েছে? কে কল দিয়েছিল? আর তুমি কি বা শুনলে? আমাদের সকল ইনফরমেশন কেউই হ্যাক করে দিয়েছে এবং কোনো একজন মাফিয়াকে দিয়ে দিয়েছে। কি বলছো কি? হ্যাঁ, এখন এই ইনফরমেশনগুলো লিক হয়ে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা কোনো দেশে পালিয়ে বাঁচতে পারবো না। বাবা, এখন কি করবে তাহলে? একজন আছে যে আমাদের রক্ষা করতে পারে। কে বাবা? হ্যাকার রাজ। জয়নাল ফোন দিয়ে রাজের সাথে কথা বলে, রাজের সাথে দেখা করতে চায় এবং রাজও দেখা করতে চায়। পরের দিন বিকেলে হৃদিতা ছাদে দাঁড়িয়ে আছে কফি হাতে। তখন হৃদিতা দেখতে পায় রাহুল কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছে। এদিকে রাজ চলে আসে জয়নালের বলা ঠিকানায়। রাজের মুখে মাস্ক ছিল আর জয়নাল বলছে, রাজ, এখন তোকে আমাদের খুব দরকার। আমাদের এখানে বেঁচে থাকা অনেক কষ্টদায়ক হয়ে গেছে। আমি কিছু করতে পারবো না। আমি ওই রাস্তা ছেড়ে দিয়েছি। আমি এখন ভালো হতে চাই। নিজের পুরনো রূপটাকে আমি 4 বছর আগে দাফন করে দিয়েছি। তাই আমায় কল দিয়ে বিরক্ত করবি না। আমায় বিরক্ত করলে এর ফল ভালো হবে না। আর হ্যাঁ, আমার পরিচয় যেন কেউ জানতে না পারে। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায় আর জয়নাল ও ডনি তাকিয়ে আছে রাজের যাওয়ার দিকে। তখন ডনি বলে, বাবা, তুমি চিন্তা করো না, আমি একে আজকে রাত শেষ হওয়ার আগেই নিয়ে আসবো। জানিস এই রাজকে? কি তার পরিচয়, কি তার কাজ? বাবা, পুরো হ্যাকারদের গডফাদার হলো রাজ। রাজের সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তুই বলছিস সেই রাজকেই নিয়ে আসবি? ড্রাগন গ্রুপের নাম শুনেছিস? আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের শক্তিশালী টিমের কথা বলছো? সেই ড্রাগন গ্রুপের লিডার হলো এই রাজ। কি? হ্যাঁ। এবার কি করবে তাহলে? ও যে মানা করে দিল। রাজ আসবে আমার কাছে খুব তাড়াতাড়ি। হা হা হা। পরের দিন রাহুল ভার্সিটিতে বসেছিল। তখন ডলি এসে রাহুলের পাশে বসে আর বলে, কি অবস্থা এখন তোমার? ভালো, ধন্যবাদ তোমায়। ডলি আর রাহুল কথা বলছিল তখন হৃদিতা সেখানে চলে আসে। রাহুল সেখানে যেই উঠতে যাবে তখন ডলি রাহুলকে বসিয়ে দিল আর হৃদিতা বলে, কি রে ছোট লোক,
একটা মেয়েও জুটিয়ে নিয়েছিস। রীতিতা, মুখ সামলে কথা বলবি। মানুষকে সম্মান করতে শেখা উচিত তোর। কি রে ডলি, তুই ওই ফকিনের হয়ে কথা বলছিস কেন? প্রথম দেখায় ভালো লেগেছে কি? মানুষকে তো মানুষের ভালো লাগবেই, তোদের মতো অমানুষরা সেটা বুঝবে কি করে? এক ফকিন্নি আর এক ফকিন্নির হয়ে কথা বলবেই তো। মুখ সামলে কথা বলবি রীতিতা। তুই মুখ সামলে কথা বল। তুই একজন সামান্য সরকারি চাকরিজীবীর মেয়ে, আর আমার বাবা হলেন একজন এমপি। সো মাইন্ড ইট। আমার সাথে লাগতে এলে তোর এমন অবস্থা করব যাতে তুই কাউকে মুখ দেখাতে না পারিস। তুই যে এতটা খারাপ আমি ভাবিনি। আমাদের তুই ফকিন্নি বললি না, আসলে তোর আচার ব্যবহার বোঝাই যাই কে ফকিন্নি আর কে ছোট লোক। ডলি, তুই কিন্তু মাত্রাতিরিক্ত কথা বলছিস। সামান্য একটা ছোট লোকের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস। অন্যকে কিছু বলার আগে নিজের অবস্থান, নিজের ব্যবহার দেখে নিস। কথাগুলো বলে ডলি সেখান থেকে চলে যায়, আর রাহুল চলে যায় ক্লাসে। রাহুল ক্লাসে এসে আরিফ আর শাকিলের সাথে বসে কথা বলছিল। তখন রিদিতা রাহুলের সামনে আসে, আর রিদিতা রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তখন রাহুল বলল, এটা কি হলো? আপনি আমায় মারলেন কেন? তোর জন্য একটা মেয়ে আমায় সবার সামনে অপমান করে গেল। আমি কি বলেছিলাম ওর সাথে কথা বলার জন্য? আর আপনি তো নিজে থেকে এসে সমস্যা সৃষ্টি করেছেন। তোদের দুইজনের অবস্থা খারাপ করে দিব। আপনারা দুইজনে কথা বলেছেন, এখানে আমায় কেন টানছেন? আমি তো কিছু বলি নাই, তাহলে আমাকে কেন? রিদিতা কথাগুলো বলে রাহুলকে থাপ্পড় মারছে, সাথে চুলগুলো টানছে। রাহুল একসময় ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। তখন অর্পা আর বাকিরা রিদিতাকে সেখান থেকে নিয়ে আসে। রাহুল তার চুল ধরে বসে পড়ে। অর্পা রিদিতাকে উদ্দেশ্য করে বলে, এটা তুই কি করলি রীতি? যা করেছি ভালো করেছি। তোরা নিয়ে এলি কেন? আমি ওর সমস্ত চুল ছিঁড়ে ফেলতাম। তোর এই কাজে ক্লাসের সবাই তোকে নিয়ে হাসছে, সাথে অনেক ভিডিও করে রেখেছে। আজকে তুই তোর কাজের জন্য সবার কাছে হাসির পাত্র হয়ে গেলি। রিদিতা এক পলক সবার দিকে তাকিয়ে রাগে ফুসতে ফুসতে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। এইদিকে আরিফ আর শাকিল বলছে, বন্ধু, অনেক বড় তুফান গেল না রে তোর ওপর দিয়ে? ওটা তুফান না, নার্গিস গিয়েছে। শাআল্লাহ, আর একটু হলে আমার মাথার সমস্ত চুল ছিঁড়ে ফেলতো। আমি যতই ওর থেকে দূরে থাকতে চাই, ততই মেয়েটা কেন আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করতে আসে? বন্ধু চল বাসায় চলে যাই, আজকে আর ভালো লাগছে না। তারপর তিনজনই বাসায় চলে যায়। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে আসতে দেখতে পায় রিদিতা আর তার বান্ধবীরা ডলিকে ঘিরে ধরে বাজেভাবে কথা বলছে। রিদিতা তার ছেলে বন্ধুরা ডলিকে বাজেভাবে ধরে আছে, আর ভার্সিটির সকল স্টুডেন্টদের দিকে তাকিয়ে আছে। ডলি